15% কমিয়ে বাংলাদেশের উপর 20% শুল্ক নির্ধারণ যুক্তরাষ্ট্রের সঙ্গে ঐতিহাসিক বাণিজ্য চুক্তি বাংলাদেশের জন্য কূটনৈতিক বিজয় বললেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। বিশ শতাংশ শুল্ক আরোপে প্রতিযোগিতামূলক অবস্থানে থাকবে বাংলাদেশ বললেন বাণিজ্য উপদেষ্টা। এটি পোশাক খাতের উপর নির্ভরশীল লাখো মানুষের জন্য সুসংবাদ মন্তব্য জাতীয় নিরাপত্তা উপদেষ্টার। মানুষ যাতে জুলাইকে ভুলে না যায় সেজন্য জুলাই আর্টওয়ার্কের মাধ্যমে সবাইকে জুলাই স্মরণ করিয়ে দিতে হবে। এই আর্টওয়ার্ক ফ্যাসিবাদ জেগে ওঠার পথে বাধা হয়ে দাঁড়াবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। জুলাই গণ অভ্যুত্থান স্মরণে রাজধানীতে বর্ণাঢ্য সাইকেল র্যালি, অংশ নেন 200 সাইক্লিস্ট। চব্বিশ ঘণ্টায় ইসরায়েলের নৃশংস হামলায় 23 ত্রাণপ্রার্থী সহ আরও 51 ফিলিস্তিনি নিহত। এবং হারেরেতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে জিম্বাবুয়েকে 8 উইকেটে হারিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-19 দল। আসসালামু আলাইকুম। রাত 8টার সংবাদে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। আমি ঐশ্বর্য খিসা। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। যুক্তরাষ্ট্রের সঙ্গে ঐতিহাসিক বাণিজ্য চুক্তির মাধ্যমে সম্ভাব্য 35% পাল্টা শুল্ক এড়াতে সক্ষম হয়েছে বাংলাদেশ। নতুন চুক্তিতে শুল্ক হার 15% কমে দাঁড়িয়েছে 20%। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাহী আদেশে এই সিদ্ধান্ত কার্যকর হয়। যুক্তরাষ্ট্রের সঙ্গে এই ঐতিহাসিক বাণিজ্য চুক্তিকে বাংলাদেশের জন্য কূটনৈতিক বিজয় বলে অভিহিত করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। বাণিজ্য চুক্তি সফলভাবে সম্পাদন করার জন্য তিনি সংশ্লিষ্টদের অভিনন্দন জানান। বিস্তারিত আহমেদ অনির প্রতিবেদনে। গত এপ্রিল বাংলাদেশকে চিঠি দিয়ে 35% পাল্টা শুল্কের কথা জানিয়েছিল মার্কিন প্রশাসন। তারপর থেকে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চলতে থাকে বাংলাদেশের। ফলস্বরূপ শুল্ক 15% কমিয়ে 20% নির্ধারণ করে যুক্তরাষ্ট্র। গতকাল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক নির্বাহী আদেশে নতুন এই শুল্ক হার ঘোষণা করা হয়। এর আগে ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ প্রতিনিধি দলের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য সংস্থা ইউএস ট্রেড রিপ্রেজেন্টেটিভের মধ্যে চূড়ান্ত দফার আলোচনা হয়। যুক্তরাষ্ট্রের সঙ্গে ঐতিহাসিক বাণিজ্য চুক্তি বাংলাদেশের জন্য কূটনৈতিক বিজয় বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। প্রতিক্রিয়ায় প্রধান উপদেষ্টা যুক্তরাষ্ট্রের সঙ্গে ঐতিহাসিক বাণিজ্য চুক্তি সফলভাবে সম্পন্ন করার জন্য বাংলাদেশের ট্যারিফ আলোচক দলকে অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেন, শুল্ক হার 20% নামিয়ে আনতে পারা, যা প্রত্যাশিত হারের চেয়ে 17 পয়েন্ট কম, এটি আমাদের আলোচক দলের অসাধারণ কৌশলগত দক্ষতা ও দেশের অর্থনৈতিক স্বার্থ রক্ষার অটুট প্রতিশ্রুতির একটি উজ্জ্বল প্রমাণ। এই চুক্তি বাংলাদেশের তুলনামূলক সুবিধা ধরে রেখেছে, বিশ্বের সবচেয়ে বড় ভোক্তা বাজারে বাংলাদেশের প্রবেশাধিকার বাড়িয়েছে এবং জাতীয় স্বার্থ সুদৃঢ়ভাবে সংরক্ষণ করেছে। ওয়াশিংটন ডিসিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের রপ্তানি বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা নেই, প্রতিযোগিতামূলক অবস্থাতেই থাকবে বাংলাদেশ। তবে তারা শুল্ক হার 20%-এর নিচে প্রত্যাশা করেছিলেন। বাংলাদেশ প্রতিনিধি দলের প্রধান আলোচক ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান জানিয়েছেন, সম্ভাব্য 35% পাল্টা শুল্ক এড়াতে সক্ষম হয়েছে বাংলাদেশ। তিনি বলেন, এটি দেশের পোশাক খাত এবং এই খাত নির্ভর লাখ লাখ শ্রমিকের জন্য নিঃসন্দেহে এক সুখবর। ডক্টর খলিলুর রহমান আরও জানান, এই আলোচনার মাধ্যমে বাংলাদেশ তার বৈশ্বিক প্রতিযোগিতামূলক অবস্থান ধরে রাখতে পেরেছে। একই সঙ্গে বিশ্বের বৃহত্তম ভোক্তা বাজার যুক্তরাষ্ট্রে প্রবেশাধিকার আরও বিস্তৃত হয়েছে। এই চুক্তির আওতায় যুক্তরাষ্ট্র থেকে কৃষিপণ্য আমদানির প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে, যা একদিকে দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করবে এবং অন্যদিকে যুক্তরাষ্ট্রের কৃষিপণ্য উৎপাদনকারী রাজ্যগুলোর সঙ্গে বাংলাদেশের সম্পর্ক উন্নয়নে সহায়ক হবে। সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড পিস স্টাডিজের নির্বাহী পরিচালক ডক্টর মোহাম্মদ মিজানুর রহমান বলেন, এই চুক্তি না হলে বাংলাদেশের অর্থনীতির ক্ষেত্রে বড় ক্ষতি হয়ে যেত। এটা যদি না করতে পারতো তাহলে আমাদের যেটাতে অন্তত $120 কোটি ব্যবসা আমাদের এখনই চলে যেত।
$7.5 বিলিয়ন আমরা পোশাক রপ্তানি করে থাকি, আর $2 বিলিয়ন অন্যান্য কিছু রপ্তানি করে থাকি। পোশাক যদি আমাদের রপ্তানিতে সমস্যা হয়ে যেত, মারাত্মকভাবে সমস্যা হয়ে যেত, তাহলে আমাদের এই $7.5 বিলিয়ন অনেক ক্ষতি হয়ে যেত। আর দ্বিতীয় তলে আমাদের 44% লোক এই গার্মেন্টসের 44 লক্ষ গার্মেন্টসে চাকরি করে, তারা একটা সমস্যা হয়ে যেত। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ 70টি দেশের আমদানির উপর 10 থেকে সর্বোচ্চ 41% পর্যন্ত নতুন শুল্ক হার ঘোষণা করেছেন, যেখানে বাংলাদেশ 20% শুল্ক হার পেয়েছে, যা তার মূল পোশাক খাতের প্রতিযোগীদের যেমন শ্রীলঙ্কা, ভিয়েতনাম, পাকিস্তান এবং ইন্দোনেশিয়া, যারা 19 থেকে 20% পর্যন্ত শুল্ক পেয়েছে, তাদের অনুরূপ। এর ফলে পোশাক রপ্তানিতে বাংলাদেশের আপেক্ষিক প্রতিযোগিতা অক্ষুণ্ণ থাকছে। অপরদিকে ভারত একটি বিস্তৃত চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হওয়ায় 25% শুল্ক পেয়েছে। এছাড়া মিয়ানমারের ওপর 40% শুল্ক আরোপ হয়েছে। আহমেদ অনি, বিটিভি নিউজ। নতুন বাংলাদেশের বুনিয়াদকাল 2024-এর জুন, জুলাই, আগস্টের দিনগুলো। বাংলাদেশের রাজনীতির গতিপথ পাল্টে দেয়া এই মাহেন্দ্রক্ষণ মানুষের মনে জায়গা করে নিয়েছে 36 জুলাই নামে। এই জনপদের অসামান্য ত্যাগ ও অনন্য সাহস সংগ্রামের গৌরবময় দিনগুলোর ঘটনাবলী সবার কাছে তাই অপরিসীম গুরুত্বের। কেমন ছিল দুনিয়া কাঁপানো জুলাইয়ের দিনগুলো? লাল জুলাইয়ে বিপ্লবী সময়রেখার উপর নজর বুলাতে আমাদের এবারের আয়োজন। ক্যালেন্ডারের পাতা উল্টালেও শিক্ষার্থীরা জানায়, জুলাইয়ের গণহত্যার বিচার না নিয়ে তারা এ মাস শেষ করবে না। ফলে ব্যতিক্রমী দিন গণনা শুরু হয় এদিন থেকে। 1 আগস্টের পরিবর্তে 2024-এর এদিন পরিচিত হয়ে ওঠে 32শে জুলাই নামে। এ জাতির অপরিসীম আত্মত্যাগ ও জাগরণের সময়টাকে জুলাই নামেই টেনে নিতে চাইল তরুণ সমাজ। 2024-এর এদিন রিমেম্বারিং আওয়ার হিরোজ নামের আরেক ব্যতিক্রমী কর্মসূচি পালন করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। হতাহতদের পরিবার ও সহপাঠীদের স্মৃতিচারণ, গ্রাফিতি, পথনাটক, গণসংগীত ও মোমবাতি প্রজ্বলনের মাধ্যমে ভিন্ন ধারার প্রতিবাদে সামিল হয় ছাত্র জনতা। এদিন শিল্পী সমাজও রাস্তায় নেমে প্রতিবাদ জানান। ফার্মগেটে দৃশ্য মাধ্যম শিল্পী সমাজের ব্যানারে জনপ্রিয় তারকারা ছাত্র সমাজের সঙ্গে সংহতি জানান। সেজন্য আমাদের সবার ছাত্রদের এই 9 দফার সাথে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা বের করে প্রতিবাদী গানের মিছিল। নারায়ণগঞ্জের আয়োজনে হামলা করে পুলিশ। আটক শিক্ষার্থীদের মুক্তির দাবিতে বিশিষ্টজনেরা ডিবি কার্যালয়ের সামনে মানববন্ধন করেন। জনতার চাপের কাছে নতি স্বীকার করে এদিন আটক 6 সমন্বয়ককে মুক্তি দেয় সরকার। মুক্ত হয়ে সাজিস আলম বার্তা দেন, আন্দোলন চলবে। দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষকরা এদিন থানাগুলো থেকে আটক শিক্ষার্থীদের মুক্ত করে নিয়ে আসেন। রাত তখন 11টা, সারা ঢাকা শহর কোনো মানুষজন রাস্তায় ঘাটে নেই। আমি বিশ্ববিদ্যালয়কে থাকি না, আমি থাকি মোহাম্মদপুরে। আমি মোহাম্মদপুর থেকে চলে আসি এবং এটা মানে ওই সময় রাস্তায় একা চলা যে কি কঠিন। আমি ফরচুনেট যে আমার একটা বন্ধু আমার সাথে এসেছিল। আমি প্রথমে শাহবাগ থানায় যাই, ওসিকে বলি যে আমার ছাত্রকে ছেড়ে না দিলে আমি কোনো অবস্থাতে থানা থেকে চলে যাব না, আমি ওখানে বসে থাকবো। তো লক্ষ্মীপুরে আমার সম্ভবত 3 জন ছাত্র গ্রেফতার হয়। তাদেরকে ছড়ানোর জন্য যা যা করার দরকার, যত পুলিশের যে লেভেলে যোগাযোগ করতে আমি সেটা করেছি। মাথায় লাল কাপড় বেঁধে সড়কে নামেন খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। বুলেট আপনি দেখেছেন, বাবা মায়ের রাখতো না, অভিশাপ আসমান কাঁপে, আপনাদের কাঁপে না, তার কাঁপে না, অভিশাপের ভয় হয় না।
বুকগুলা ঝাঁঝরা হয়ে গেছে আমার সন্তানদের। রাবার বুলেট বলবেন কি বলবেন, এগুলো অস্ত্রের মুখে দাঁড়িয়ে আছে। আমাদের পয়সায় কেনা বুলেটে আমাদের সন্তানদের আপনারা বুলেট ছুটছেন, আর কত? এদিকে আটক শিক্ষার্থীদের মুক্তি না দিলে এইচএসসি পরীক্ষা বর্জনের ডাক দিতে থাকেন শিক্ষার্থীরা। অনলাইনে একের পর এক প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা তাদের সিদ্ধান্তের কথা জানাতে থাকেন। হত্যাযজ্ঞ জাতির কাছে স্পষ্ট হয়ে ওঠায় বেসামাল সরকার জামায়াত ইসলামী ও ছাত্র শিবিরকে নিষিদ্ধ করে এদিন। মুক্তিযুদ্ধের চেতনাকে ঢাল হিসাবে আবারও ব্যবহারের ব্যর্থ চেষ্টা করে আওয়ামী শক্তি। ইকবাল ফরহাদ, বিটিভি নিউজ। ছাত্র জনতার তুমুল আন্দোলনের প্রেক্ষাপটে দেশ যখন স্বৈরাচার মুক্তির দ্বার প্রান্তে, ঠিক তখনই সাভারের আশুলিয়ায় 6 তরুণকে গুলি করে হত্যার পর লাশ পুড়িয়ে দেওয়া হয়। সেই বিভীষিকাময় দৃশ্য ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে, কেঁপে ওঠে পুরো দেশ। গণ অভ্যুত্থান দমনে রাষ্ট্রীয় বাহিনীর এই ধরনের নারকীয় হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়া শুরু হয়েছে। আগামী 7ই আগস্ট অভিযোগ গঠন বিষয়ে চূড়ান্ত শুনানি অনুষ্ঠিত হবে। ভুক্তভোগী পরিবারগুলো ন্যায় বিচার পাবে, এমনটাই চান সবাই। রিপোর্ট দিনার সুলতানার। ছাত্র জনতার অভ্যুত্থানে ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের পতনের দিন ঢাকার আশুলিয়ায় ঘটে এক নারকীয় হত্যাকাণ্ড। হত্যার পর 6 জনের নিথর দেহ গাড়িতে উঠিয়ে আগুনে পুড়িয়ে দেয় পুলিশ। তাদের অপরাধ বৈষম্যহীন সমাজে স্বপ্ন দেখা, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো। সেদিন পুলিশের গুলিতে প্রাণ হারান সাজ্জাদ হোসেন সজল, আস সাবুর, তানজিল মাহমুদ সুজয়, বায়েজিদ বুস্তামি, আবুল হোসেন এবং অজ্ঞাত পরিচয়ের একজন। তাদের হত্যা করে মরদেহে যখন আগুন ধরানো হচ্ছিল তখনও একজন বেঁচে ছিলেন। পেট্রোল ঢেলে তাকেও পুড়িয়ে মারা হলো। এমন নির্মমতা সভ্য সমাজে কল্পনাতীত। মানবাধিকার কর্মী নাসিরউদ্দিন এলান মনে করেন, এটা কেবল একটি হত্যাকাণ্ড ছিল না, এটা ছিল স্বৈরাচারী শেখ হাসিনার অনুগত আইনশৃঙ্খলা বাহিনীর একটি ভয়ঙ্কর বার্তা। যারা প্রতিবাদ করবে তাদের পরিণতি এমনই হবে। আমাদের এই ল এনফোর্সিং এজেন্সিকে এই কর্তৃত্ববাদী সরকার হাসিনার এই আনইলেক্টেড গভর্নমেন্ট এই পুলিশ বাহিনীকে দিয়ে বা এই আইন প্রয়োগকারী সংস্থা বা নিরাপত্তা বাহিনীকে দিয়ে যেভাবে মানুষের উপর নৃশংস অত্যাচার করেছে, এই গণ আন্দোলনের সময় তাদের গুলিতে ছোট বাচ্চা নিহত হয়েছে, অনেক শিশু কিশোরকে তারা নির্যাতন করেছে, অনেকে মারা গেছে যাদের পরিবারের কোনো খবরই পাওয়া যায়নি। এই বর্বরোচিত ঘটনার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা হয় 2024 সালের 11 সেপ্টেম্বর। দীর্ঘ তদন্তের পর 16 জনকে অভিযুক্ত করে চার্জ গঠন করা হয়। তাদের মধ্যে 8 জন এখন আদালতের কাঠগড়ায়। এ মামলায় অভিযোগ গঠন বিষয়ে শুনানির জন্য আগামী 7 আগস্ট দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2। পলাতক আসামিদের স্টেট ডিফেন্স নিয়োগ হয়ে আগামী 8 জন পলাতক আসামির জন্য 2 জন স্টেট ডিফেন্স নিয়োগ করা হবে। অনারেবল ট্রাইব্যুনাল স্টেট ডিফেন্স নিয়োগ করবেন এবং চার্জের জন্য দিন ধার্য হয়েছে 7 আগস্ট। বিচার হয়তো সব ক্ষত সারাতে পারে না, তবু বুকে শূন্যতা নিয়ে আদালতের দরজায় দাঁড়াবেন স্বজনরা বিচারের আশায়। পৈশাচিক এ হত্যাকাণ্ডের ন্যায় বিচারের প্রত্যাশা সবার। আমরা হিউম্যান রাইটস অর্গানাইজেশন সবসময় ন্যায় বিচারের পক্ষে, এবং অবশ্যই যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের পরিবার যদি ন্যায় বিচার নিশ্চিত করা যায় তাহলে তারা অন্তত এইটা সান্ত্বনা পাবে যে তারা ন্যায় বিচারটা পেয়েছে। তো বাংলাদেশ এরকম একটা দেশ যেখানে এই ন্যায় বিচার পদে পদে বিঘ্নিত হয়, এবং তারপরও আমরা আমাদের জীবন বাজি রেখে ওই ধরনের ন্যায় বিচারকে নিশ্চিত করার চেষ্টা করব। সজল, সাবুর, সুজয়, বায়েজিদ, আবুল হোসেন, এই নামগুলো শুধু শহীদদের নয়, এই নামগুলো প্রতিরোধের, এই নামগুলো সাহসের। তাদের আগুনে পোড়া শরীর ইতিহাসের পাতায় আগুন হয়ে জ্বলুক। দিনার সুলতানা, বিটিভি নিউজ।
মানুষ যাতে জুলাইকে ভুলে না যায় সেজন্য জুলাই আর্টওয়ার্কের মাধ্যমে সবাইকে জুলাই স্মরণ করিয়ে দিতে হবে। এই আর্টওয়ার্ক ফ্যাসিবাদে জেগে ওঠার পথে বাধা হয়ে দাঁড়াবে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। আজ রাজধানীর বিজয় সরণিতে জুলাই আর্টওয়ার্কের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের উদ্যোগে এই আয়োজন অনুষ্ঠিত হয়। আফরিন জাহানের রিপোর্ট। 2024 সালের জুলাইয়ে রাজধানী ঢাকা শহর থেকে শুরু করে দেশের বিভিন্ন প্রান্তের দেয়াল যেন হয়ে উঠেছিল প্রতিবাদ মুখর এক একটি অস্ত্র। এই দেয়ালচিত্র কিংবা গ্রাফিতি দেখে অনেক সাধারণ মানুষ স্বৈরাচার নামাতে নেমে এসেছিল রাজপথে। সেই জুলাইকে স্মরণে রাখতে এবার আয়োজন করা হয়েছে এই আর্টওয়ার্কের। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা বলেন, মানুষ যেন জুলাইকে ভুলে না যায় সেজন্য এই আয়োজন করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। আমরা তো আন্দোলন করে হয়তো চলে গেছি, কিন্তু দেয়ালগুলো সবসময় হাজির ছিল। দেয়ালে লেখা আমাদের বক্তব্যগুলো দেয়াল সবসময় বলে গেছে। ঢাকা শহরের মানুষ, সারা বাংলাদেশের মানুষ বিভিন্ন শহরগুলোতে তারা সেটা দেখেছে এবং অনুপ্রাণিত হয়েছে এবং জুলাই গণঅভ্যুত্থানে সর্বস্তরের মানুষের নেমে আসার পেছনে এই দেয়ালে আর্টওয়ার্কটা একটা বড় অবদান রেখেছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সে সময় নেতৃত্ব দেয়া আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, 24 জুলাইয়ে এই দেয়াল চিত্র দেখে অনেকে অনুপ্রাণিত হয়েছেন এবং স্বৈরাচার পতন আন্দোলনে যোগ দিয়েছেন। গত 16 বছরের ফ্যাসিবাদী শাসনামলের প্রতিটি বছরেই আপনারা জানেন নিপীড়নের এবং একই সাথে মানুষের প্রতিবাদের ইতিহাস রয়েছে। সেই ইতিহাসগুলিকে আবার নতুন করে মানুষের সামনে তুলে ধরা। আর যদি আপনারা আমাদের ফান্ডেড অংশে আর্টওয়ার্কগুলো দেখেন, গত 16 বছরের যে ইতিহাস সেখানে তুলে ধরা হয়েছে। কেউ যদি গাড়ি দিয়ে যাওয়ার সময় প্রত্যেকটা পিলার দেখে যায় তাহলে সে একেবারে রিলেট করতে পারবে যে 8 সাল থেকে 24 সাল পর্যন্ত সময়টা আবার স্মৃতিপটে এসে উঠবে। এটাই ছিল আমাদের উদ্দেশ্য। যারা জানেন না যে বিগত সময়গুলোতে কী হয়েছিল তাদেরকে জানানো এবং এই সচেতনতা ভবিষ্যতেও যে কোনো প্রতিবাদে আবার মাথাচাড়া দিয়ে ওঠার ক্ষেত্রে একটা বড় বাধা হয়ে দাঁড়াবে। অনুষ্ঠানে বক্তারা বলেন, সামনে ঢাকার আরও 30টি স্থানে জুলাই আর্টওয়ার্ক করা হবে। এ সময় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ উপস্থিত ছিলেন। পরে জুলাই আর্টওয়ার্কের আনুষ্ঠানিক উদ্বোধন করে আর্টওয়ার্কগুলো ঘুরে দেখেন উপদেষ্টা। রাজধানীর আগারগাঁও থেকে শাহবাগ পর্যন্ত মেট্রো স্টেশনের পিলারগুলোতে জুলাই আন্দোলনকে আর্টওয়ার্কের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। বিটিভি নিউজ, ঢাকা। সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী বলেছেন, জুলাই বৈষম্যের বিরুদ্ধে তীব্র এক বিস্ফোরণ। জুলাই প্রতিবাদের প্রবল উচ্চারণ। জুলাই আমাদের চেতনা, জুলাই আমাদের প্রেরণা। 24 জুলাইয়ে আবারও আমাদের তরুণরা রক্তস্নাত এই পললভূমিতে মুক্তির বীজ বপন করেছেন। আজ রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সাইমুম শিল্পী গোষ্ঠী আয়োজিত 4 দিনব্যাপী জুলাই জাগরণ কালচারাল ফেস্ট উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথিদের বক্তৃতায় একথা বলেন তিনি। ফ্যাসিস্ট চলে যাওয়ার পরে বাংলাদেশে যারা আছে, আমি বিশ্বাস করতে চাই তারা সবাই এক পক্ষের মানুষ, তারা বাংলাদেশ পক্ষের মানুষ। আমরা সবাই জানতাম কোটা একটা উপলক্ষ মাত্র, কিন্তু আমাদের বাংলাদেশের 17 কোটি মানুষের মঞ্জিলে মকসুদ ছিল ফ্যাসিজমের অবসান। মিডিয়াগুলো আমাদের মধ্যে এমন বিষ ঢুকিয়েছে, সেই বিষের অর্থ হচ্ছে এই যে বিএনপি জামাতের কেউ গুম হলে তোমার কান্নার প্রয়োজন নাই, বিএনপি জামাতের কেউ মারা গেলে তোমার কান্নার প্রয়োজন নাই। অর্থাৎ কাউকে মেরে যদি বিএনপি জামাত ট্যাগ লাগানো যায়, মধ্যবিত্ত আর কাঁদবে না, কারণ মিডিয়া তাকে শিখিয়েছে তোমার কান্নার এখানে প্রয়োজন নাই। 24 আন্দোলনের সময় যে প্রধান রাজনৈতিক দলগুলো বিএনপি জামাত সহ যারা আছে, তারা যেই কৌশল অবলম্বন করেছিল আমি সেটাকে স্যালুট জানাই। তারা এটাকে রাজনৈতিক শেপ না দেওয়ার কারণে হাসিনা তার সবচেয়ে বড় অস্ত্র যেটা মিডিয়া, সেটা দিয়ে এই আন্দোলনটাকে খুন করতে পারে নাই।
অনুষ্ঠানের বিশেষ অতিথির বক্তৃতায় প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম বলেন, মুজিববাদকে পরাজিত করতে হলে নিজস্ব সাংস্কৃতিক ঐতিহ্যকে ধারণ করে গত 1 বছরে আমরা বলবো যে বাংলাদেশে একটা কালচারাল বিপ্লব হয়ে গেছে নীরবে, যেটা আপনারা দেখছেন। যে বিপ্লবের সূত্রপাত হয়েছিল জুলাই আগস্টে, যে বিপ্লবের সূত্রপাত হয়েছিল দেয়াল লিখনের মাধ্যমে, গ্রাফিতিতে, এখন এটা সব জায়গায় ছড়িয়ে পড়েছে। এইটা আমাদেরকে কনসলিডেট করতে হবে। প্রত্যেকটা ইউনিভার্সিটি তাদের যারা কিভাবে আন্দোলন করেছে, কিভাবে গণ অভ্যুত্থান সেখানে ছড়িয়ে পড়েছিল, কিভাবে আমরা সেখানে আমাদের ইয়াং ছেলে মেয়েরা কিভাবে তারা ছাত্রলীগকে প্রতিহত করেছে, কালচারাল ফ্যাসিস্টদেরকে প্রতিহত করেছে, সেইটা বারবার ওরা নিজেরা তৈরি করছে। সংগঠনের সভাপতি জাহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাদিক কায়েম, আজিজুর রহমান আজাদ ও নুরুল ইসলাম। 4 দিনব্যাপী এই আয়োজনে জুলাইকে উপজীব্য করে সাংস্কৃতিক পরিবেশনা, চলচ্চিত্র প্রদর্শনী, স্মৃতিচারণ, স্টল, গ্রাফিতি প্রদর্শিত হচ্ছে। জুলাই গণঅভ্যুত্থানের 1 বছর পূর্তি উপলক্ষে শহীদদের স্মরণে আজ জাতীয় প্রেসক্লাবে রেড জুলাই কর্তৃক এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। আলোচনা সভায় বক্তারা বলেন যে আকাঙ্ক্ষা নিয়ে জুলাই গণঅভ্যুত্থান হয়েছে তা সমুন্নত রাখতে হবে এবং জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের যথাযথ সম্মান দিতে হবে। ফ্যাসিবাদ যেন মাথাচাড়া দিয়ে উঠতে না পারে সেজন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। পরে জুলাই গণঅভ্যুত্থানে নিহত শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। অনুষ্ঠানে সুপ্রিম কোর্ট আইনজীবী তানভীর আহমেদ সহ রেড জুলাই সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। জুলাইয়ের আন্দোলন ও আত্মদানের মধ্য দিয়ে যে মুক্তি অর্জিত হয়েছে তা তখনই পূর্ণতা পাবে যখন ফ্যাসিবাদকে রাজনৈতিকভাবে সম্পূর্ণরূপে নিশ্চিহ্ন করা যাবে। 24-এর গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে ঢাকা উত্তর বিএনপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এমন মন্তব্য করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, শহীদদের রক্ত যেন আবারও আওয়ামী ফ্যাসিবাদের পুনর্বাসনের পথে বিলীন না হয় সেদিকে সবাইকে সতর্ক থাকতে হবে। গণঅভ্যুত্থান ও আন্দোলনে নিহত শহীদদের স্মরণে আয়োজিত এই সমাবেশে উপস্থিত ছিলেন আন্দোলনের অন্যতম শহীদ মুগ্ধর পিতা, শহীদ জাফরের মা, আন্দোলনে আহত ও নিহতদের স্বজনরা এবং বিএনপির কেন্দ্রীয় ও মাঠ পর্যায়ের নেতাকর্মীরা। মির্জা ফখরুল বলেন, দেশপ্রেম না থাকলে কেউ এভাবে রক্ত দিতে পারে না। শহীদের আত্মত্যাগকে শ্রদ্ধা জানিয়ে দেশের ভবিষ্যৎ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে। আজ রাজধানীর যাত্রাবাড়িতে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে এক সমাবেশের আয়োজন করে বিএনপির ঢাকা মহানগর দক্ষিণ শাখা। ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক রফিকুল আলম মজনু সভাপতিত্বে আয়োজিত এই সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। সমাবেশে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ হওয়া পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। এ সময় শহীদ পরিবারের পক্ষে বক্তব্য দেয়া শহীদ মিরাজের বাবা খুনি হাসিনা সহ জুলাই গণহত্যার সাথে সম্পৃক্ত সকলের দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন। এই দাবির সঙ্গে একমত পোষণ করে মির্জা আব্বাস বলেন, জুলাই গণ আন্দোলনে সব হত্যাকাণ্ডের বিচার করা হবে। তিনি আরও বলেন, দীর্ঘ 17 বছর ধরে দেশে গুম, খুন ও দমন পীড়নের রাজনীতি চলেছে, এখন সময় এসেছে বিচার নিশ্চিত করার। সমাবেশে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। মর্যাদাপূর্ণ বাংলাদেশ ও নতুন বন্দোবস্তের লক্ষ্যে নারীদের প্রত্যয় শীর্ষক সেমিনার আজ ঢাকায় অনুষ্ঠিত হয়েছে। এনসিপির অঙ্গ সংগঠন জাতীয় যুবশক্তির উদ্যোগে বিকেলে রাজধানীর বাংলা মোটরে যুবশক্তি কার্যালয়ে অনুষ্ঠিত সেমিনারে বক্তারা নারীদের অধিকার, মর্যাদা, সাহস আর স্বপ্ন বাস্তবায়নে নিজেদের অঙ্গীকার ও প্রত্যয় তুলে ধরেন। এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসনিম জারা, যুগ্ম আহ্বায়ক তাজনুবা জাবিন,
জাতীয়তাবাদী মহিলা দল ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক শাহিনুর নার্গিস, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের মুখপাত্র আশরেফা খাতুন, জাতীয় যুব শক্তির আহ্বায়ক অ্যাডভোকেট তারিকুল ইসলাম, সদস্য সচিব ডাক্তার জাহিদুল ইসলাম, মুখ্য সংগঠক ইঞ্জিনিয়ার ফরহাদ সোহেল সহ সংশ্লিষ্টরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সপ্তাহের ব্যবধানে বাজারে ব্রয়লার মুরগির দাম কিছুটা কমেছে। কেজিতে 5 টাকা কমে তা 160 থেকে 170 টাকা বিক্রি হচ্ছে। অন্যদিকে কয়েকদিনের বৃষ্টিতে বাজারে সবজির সরবরাহ কমায় বেড়েছে দাম। দীর্ঘদিন নিম্নমুখী থাকা ফার্মের মুরগির ডিমের দামও কিছুটা বাড়তি। চালসহ দাম বাড়ার তালিকায় রয়েছে ভোজ্য তেল, ডাল, মুগ ডাল এবং পেঁয়াজও। শাহেদ জাহিদের প্রতিবেদন। ফের বাড়তে শুরু করেছে চাউলের দাম। 2 দিনের ব্যবধানে মাঝারি মানের চাউলের দর কেজিতে 5 টাকা পর্যন্ত বেড়েছে। তবে বাজার সংশ্লিষ্টরা বলছেন চাউলের দাম বাড়ার যৌক্তিক কোনো কারণ নেই। মজুতদার এবং কর্পোরেট ব্যবসায়ীরা বেশি পরিমাণ ধান কিনে মজুত করে রাখায় এবং বৈরী আবহাওয়ায় উৎপাদন ও সরবরাহ কিছুটা হলেও ব্যাহত হওয়ায় নেতিবাচক প্রভাব পড়ছে বাজারে। ওরা ধান চাল কিনে স্টক কইরা গৃহস্থর কাছে ধান চাল নেয়, সমস্ত ওনাদের কাছে প্যাকেট জাত এই জাত হে জাত সমস্ত ধান চাল ওরা স্টক করে রাখছে। ওই সিন্ডিকেট ভাঙলে খুচরা বাজারের চালের দাম অটোমেটিকভাবে কমে যাবে, কোনো সমস্যা নাই। চাউলের পাশাপাশি 2 দিনের ব্যবধানে ভোজ্য তেলের দামও গেছে বেড়েছে ডালের দামও। সেই সাথে দেশি পেঁয়াজের দামও এখন বাড়তি। আর বৃষ্টির কারণে বেশিরভাগ সবজি বিক্রি হচ্ছে চড়া দামে। তবে কাঁচা মরিচের দাম কিছুটা হলেও কমেছে। সবজির মধ্যে সবচেয়ে বেশি বেড়েছে শসার দাম। তরকারি আজকে একটু দাম বেশি হলে কালকে একটু দাম কমে। আর পেঁয়াজের দাম ঠিক আছে, পেঁয়াজের দামটা একটু বেশি। পেঁয়াজ যেমন 65 করে, আদা আজকে 240 টাকা। এদিকে ইলিশ মাছ দীর্ঘদিন ধরেই বেশিরভাগ ক্রেতারই নাগালের বাইরে রয়ে গেছে। তবে সপ্তাহের ব্যবধানে কিছুটা হলেও কমেছে ব্রয়লার মুরগির দাম। কেজিতে 5 টাকা কমে এই মুরগি এখন বিক্রি হচ্ছে 160 থেকে 170 টাকায়। শাহেদ জাহিদি, বিটিভি নিউজ, ঢাকা। হাজারো নিউ ইয়র্কবাসীর ভালোবাসায় সিক্ত হয়ে শেষ বিদায় নিলেন বন্দুকধারীর গুলিতে নিহত বাংলাদেশি বংশোদ্ভূত পুলিশ অফিসার দিদারুল ইসলাম। গতকাল ঝড় বৃষ্টি উপেক্ষা করেই পার্কচেস্টারে তার জানাজায় অংশ নেন 20,000 মুসলিম। শ্রদ্ধা জানাতে বিশিষ্ট ব্যক্তিদের পাশাপাশি উপস্থিত ছিলেন নিউ ইয়র্ক পুলিশ বিভাগের 5,000 সদস্য। আনুষ্ঠানিকতায় অংশ নেন নিউ ইয়র্কের গভর্নর, মেয়র ও আইন প্রণেতা সহ বিশিষ্ট ব্যক্তিরা। তুলে ধরেন দিদারুলের বিরচিত আত্মত্যাগের কথা। পার্কচেস্টার জামে মসজিদের ইমাম ডক্টর জাকির বলেন, বাংলাদেশে মুসলিম আমেরিকান ছিলেন তিনি, কঠোর পরিশ্রমী হিসেবে পরিচিত। যুক্তরাষ্ট্রকে রক্ষা করাকেই দায়িত্ব ভেবেছিলেন। তার জীবন এই দেশের জন্য এবং সবার জন্য উৎসর্গ করে গেছেন। নিউ ইয়র্ক সিটির মেয়র এরিক অ্যাডাম বলেন, দিদারুলের পরিবারকে সান্ত্বনা জানানোর ভাষা নেই। তিনি বলেন, একজন অভিভাবক হিসেবে অন্য অভিভাবকের কাছে ক্ষমা চাই। এবারে আন্তর্জাতিক সংবাদ।